শুরুতেই জানিয়ে দিব ভারত বাংলাদেশ গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক, বড় কিছু ঘটার পূর্বাভাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই আবহে মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছে। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার টাকা ও জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব নেই। মুখ লুকাচ্ছেন কেন আসিফ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময় ব্যাপক সাড়াও পেয়েছিল তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সে সময় তিনি লেখেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। জানাবো, হাসিনা ছিল ফ্যাসিস্ট, রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল নেতার অবদানকেও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে রাষ্ট্রপ্রধান বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের অসামান্য ত্যাগে ফ্যাসিবাদ মুক্ত হয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। সর্বশেষ জানিয়ে দিব, সংসদের প্রথম দিনেই ওয়াক আউট, নাটকের রঙ্গমঞ্চে হাসনাত নাহিদদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সেই ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক, শেখ হাসিনাকে বললেন স্বৈরাচার। দেশ গঠনে বিএনপি সরকারের উন্নয়ন প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য শেষ করেছেন বাংলাদেশ জিন্দাবাদ বলে। বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই আবহে মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের ডিজিএফআই এর প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তার ভারত সফর ছিল। ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়েসার রশিদ চৌধুরী 1 থেকে 3 মার্চের মধ্যে দিল্লি সফর করেছিলেন। সফরকালে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 2রা মার্চ একটি ব্যক্তিগত নৈশভোজের সময় দুই দেশের গোয়েন্দা প্রধানরা গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং নিরাপত্তা অংশীদারিত্ব গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিল ভারত। নতুন সরকারের সঙ্গে মিলে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করাই ভারতের অগ্রাধিকার। এই নিরাপত্তা সহযোগিতার প্রথম বড় পরিণাম দেখা গেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ রবিবার ঘোষণা করে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 2024 সালের 5 অগাস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি নয়াদিল্লিতেই অবস্থান করছেন। তার সরকারের পতনের মাধ্যমে ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তখন থেকে ভারতের টানাপড়েন চলছে। শেখ হাসিনা ফেরত চেয়ে প্রথম থেকেই বিচারের মুখোমুখি করতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে, তবে এ বিষয়ে ভারত কোনো পদক্ষেপ নেয়নি। এ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে। বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ সহ নানা ঘটনার পরম্পরায় একই দিনে পাল্টাপাল্টি হাইকমিশনার তলবের মতো ঘটনাও ঘটেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে বাড়তে থাকা এই দূরত্বের মধ্যে গত কয়েক মাসে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার একাধিক বার্তা দেয় নরেন্দ্র মোদী সরকার। বিএনপির তরফেও ইতিবাচক হওয়ার আভাস দেওয়া হয়। প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, ডিজিএফআই প্রধান কায়েসারের ভারত সফর আনুষ্ঠানিকভাবে চিকিৎসাজনিত কারণে বলা হলেও বাংলাদেশ নিয়ে নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ। কারণ ভারত আশঙ্কা করছে, বাংলাদেশে সহিংসতা বাড়লে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর শান্তি ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। ভারত গত কয়েক মাসে ইঙ্গিত দিয়েছে তারা তারেক রহমানের বিএনপির সঙ্গে কাজ করতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ এনে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার পরই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।
উমামার অভিযোগ, শহীদ ও আহত পরিবারের সেবা প্রদানে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর বাংলাদেশের জনগণের সামনে যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাও কি পুরোপুরি পালন করা হয়েছে? সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতি নিয়েই বরং উঠে গিয়েছে একাধিক গুরুতর প্রশ্ন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল নিয়ে এখন আলোচনা ও বিতর্ক তুঙ্গে। সেই সঙ্গে উঠেছে বন্যা ত্রাণের জন্য সংগ্রহ করা অর্থের হিসেবের ৯/৬ প্রশ্ন। আর প্রায় সব প্রশ্নের ক্ষেত্রেই জড়িয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী নেতা তথা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নাম। সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করছিলেন বর্তমান এনসিপি নেতা আসিফ মাহমুদ। সেখানেই তিনি বন্যার টাকার হিসেব নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ। ইতিহাসের বাঁকবদল ঘটানো জুলাই আন্দোলনের হতাহতদের জন্য যে ফাউন্ডেশন গড়া হয়েছিল তার টাকা নিয়েই ৯/৬ বিতর্ক আজকের নয়। আগেও এই অভিযোগ তুলেছেন এনসিপি ছাড়া একাধিক নেতানেত্রী। যদিও এ বিষয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দাবি করেছিল গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য প্রাথমিকভাবে 400 কোটি টাকা প্রয়োজন, কিন্তু চলতি জুলাই পর্যন্ত এসেছে 119 কোটি 42 লাখ টাকা। কিন্তু সেই টাকারও যে হিসেব কার্যত নেই তাও এখন প্রকাশ্যে এসেছে। জুলাই আন্দোলনে অঙ্গহানি হওয়া শতাধিক মানুষ বারংবার বিক্ষোভ দেখিয়েছেন। তারা বহুবার দরবার করে নানা প্রমাণ দাখিল করেও টাকা পাননি বলে দাবি করেছেন। জুলাই ফাউন্ডেশনও স্বীকার করেছে তারা সবাইকে আর্থিক সহায়তাও দিতে পারেনি, আর যারা পেয়েছেন সেটাও পর্যাপ্ত নয়। অপরদিকে 2024 সালের আগস্টে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের 11 জেলার 73টি উপজেলা। বন্যার্তদের সাহায্যার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ত্রাণ তুলেছিল। জানা যায় তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়ে। বন্যার্তদের সহায়তায় তাৎক্ষণিক খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই টাকারও হিসেবে গরমিল হয়েছে বলে দাবি উঠেছে। বন্যার্তদের 12 কোটি টাকার হিসেব তো দিলেন না, সেটা কবে দেবেন? বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্ন ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে সব টাকা পকেটে পড়েছে ছাত্রনেতারা। আসিফের কোটি কোটি টাকার গাড়ি, বাড়ি, সার্জিসের ঠাটবাট সবই এখন জনগণের স্ক্যানারে। ফলে সাধারণ মানুষ প্রকাশ্যেই আসিফদের প্রশ্ন করছেন। বাংলাদেশে প্রথম ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংশয় ছিলই, আর সেটাই সত্যি হলো। রাষ্ট্রপতি ভাষণ দিতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয় সংসদে। পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে প্রবলভাবে আলোচনা চলছে। যে সরকারের আমলে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন সেই সরকারকে তিনি কাঠগড়ায় তুলছেন। কিন্তু এক পক্ষ এটাও বলছেন যে রাষ্ট্রপতির ভাষণের পাণ্ডুলিপি তৈরি করে দেয় ক্ষমতাসীন সরকার। সেখানে নিজে থেকে কোনো বক্তব্য রাষ্ট্রপতি বলতে পারেন না। তবে যে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি সেটা নিয়ে শুধু বাংলাদেশে নয়, প্রবলভাবে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। নর্থ ইস্ট নিউজ ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত করেছে, যেটা মূলত রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে। তারা বলার চেষ্টা করছে যে ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার রাষ্ট্রপতিকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। তবে কি মুহাম্মদ ইউনুসের মতোই এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, যখনই কোনো বদল আসে, মাঝখানে পড়ে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেমন দেশের প্রথম নাগরিক, তাকে সাংবিধানিক প্রধান বলা হয়, ঠিক অন্যদিকে তাকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়। যে সরকার ক্ষমতায় থাকে তাকে সেইভাবেই ব্যবহার করে, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। নর্থ ইস্ট নিউজ বলছে বাংলাদেশের রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ইমপিচমেন্টের ট্র্যাপে পড়তে পারেন। তারা বলছে বিএনপি ও জামায়াত-ই-ইসলামী রাষ্ট্রপতিকে অপমান করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠছে। মুহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিছু পদক্ষেপ করেছিলেন যা তাকে ইমপিচমেন্টের দিকে চালিত করতে পারে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে পদে মর্যাদা সমুন্নত রাখার এবং সত্যবাদিতা বজায় রাখার নির্দেশ দেয়। তবে আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণকারী একজন প্রাক্তন বিচারকের বিরুদ্ধে এখন মিথ্যে বলার গুরুতর অভিযোগ আসছে। এমনকি বিএনপি, জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বাধ্য করা হয়েছে বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ভাষণে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। এমনকি বিরোধী দল জামায়াত-ই-ইসলামী হট্টগোল শুরু করে। এমনকি সরকারি দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যখন প্রবলভাবে হট্টগোল বাঁধে তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসনে শান্ত হয়ে বসেছিলেন। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি। এমনকি সরকারি পক্ষের কোনো সদস্য কথা বলেননি, বরং তারা বিরোধী দলের আক্রমণ উপভোগ করছেন বলেই মনে করা হচ্ছে। এমনকি বক্তব্য শেষ হওয়ার পর রহস্যময় হাসি দেখা গিয়েছে তারেকের মুখে, যেটা নিয়েও কাঁটাছেঁড়া শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এমনকি রাষ্ট্রপতি নিজে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন বলেও অভিযোগ উঠে আসে। 5ই অগাস্ট রাতে দেশ ত্যাগ করার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা করেছেন, কিন্তু কয়েক মাস পর তার সেই ভাষ্য পাল্টে যায়। রাষ্ট্রপতি বলেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এমনকি মুহাম্মদ ইউনুস সরকারের সময় তিনি একাধিক সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। পরে দেখা গেল ইউনুস সরকার চলে যেতেই তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে একটি গণমাধ্যমে। ফলে যে সরকার ক্ষমতায় থাকে তার হয়েই কথা বলেন সাংবিধানিক প্রধান। মূলত তাকে তেমনটাই বাধ্য করানো হয়, এখন যেমনটা বিএনপি করছে বলে অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। কেউ কেউ আবার বলছেন সুদূর ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে তখন হয়তো তিনি বলতে পারেন যে বিএনপি জোর করে তাকে এগুলি বলতে বাধ্য করিয়েছিল, ফলে নিজের পদ ধরে রাখতে সচেষ্ট বলে অনেকে বলছেন। তবে সরকার পক্ষ যে চালিত করে গোটা দেশের রাজনৈতিক, সরকারি, প্রশাসনিক, সাংবিধানিক, বিচার বিভাগীয় দফতর, সেটা বাংলাদেশের ইতিহাস দেখলেও বোঝা যায়, বলছেন বিশেষজ্ঞরা।